নিউজ 18 বাংলায় স্বাগত। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান ভরসা ভঙ্গ। ভরসা ভঙ্গ এই কারণে বলছি কারণ ভঙ্গ বিরোধীরা অভিযোগ করছেন যার ওপরে ভরসা রাখার কথা ছিল তিনি ভরসা ভেঙেছেন, ভরসা ভঙ্গ করেছেন, অন্তত বিরোধীদের তেমনটাই অভিযোগ। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য শুনবো, বিরোধীদের বক্তব্য শুনবো। মূলত চারটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম, কেন্দ্রের বিলগ্নীকরণ নীতি নিয়ে বিস্তর হয়েছে। এই সামনে বাজেট অধিবেশন আসছে, বাজেট আসছে, এর মধ্যেই এলআইসি, দুটি ব্যাংক, আরও বেশ কিছু সরকারি সংস্থা যেগুলো বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, কোট আনকোট বিরোধীদের কথায় বেচে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আরেকটি ইস্যু, কেন্দ্রের কাছে বিপুল টাকা বকেয়া, তিনটি টেলিকম সংস্থার সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই টাকা দিতে হবে, বিপুল পরিমাণ টাকা। সেই টাকা দিতে হলে যথেষ্টই অবস্থা খারাপ হবে টেলিকম সংস্থাগুলির, অন্তত টেলিকম সংস্থাগুলির তেমন দাবি। চাপ কি আমাদের উপরেও পড়বে? সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। পেগাসাস ইস্যুতে হইচই জারি রয়েছে। কেন মোদী সরকার পেগাসাস ইস্যুতে তদন্ত করছে না, সেই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। এবং এর মধ্যে বাংলায় জঙ্গি হামলার আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে, বেশ কিছু জায়গায় নো ফ্লাই জোন ঘোষণা করা হচ্ছে। আমরা এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন চারজন স্পেশাল গেস্ট। শতরূপ ঘোষ রয়েছেন, সিপিএম নেতা, এবং শ্রমিক দাশগুপ্ত রয়েছেন, বিজেপি নেতা সুদীপ রাহা, তৃণমূল মুখপাত্র সুদীপও রয়েছেন। সৌম্য দত্ত থাকবেন আমাদের সঙ্গে। সৌম্য দত্ত আছেন, এআইবিওসি সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে যে বিষয়টা নিয়ে চোখ রাখবো, কারণ কেন্দ্রের নীতি যে বিলগ্নীকরণ, বিরোধীদের দাবি দেশের অর্থনীতির সর্বনাশ করছে মোদী সরকার, আর পাল্টা বিজেপি দাবি করছে দেশের উন্নয়নের জন্যই এই বিলগ্নি। বড় বড় ব্যবসায়ীরা আমাদের টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাই তো সুদের হার কমছে। সরকার তো বলছে যে আবার সরকারি ব্যাংকগুলো নাকি বেসরকারি হাতে দিয়ে দেবে। তাহলে কি হবে কাকু আমাদের? এই নিয়ে চিন্তা বাড়ছে আম জনতার মনে। কেন্দ্র অবশ্য বলছে অন্য কথা। 2021-22 অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুঝিয়ে দেন তাদের সরকারের টার্গেট। That we will come out with a policy of strategic disinvestment of public sector enterprises. The policy provides a clear roadmap for disinvestment in all non-strategic and strategic sectors. চলতি অর্থবর্ষে 1,75,000 কোটির বিলগ্নির প্রস্তাব ছিল নির্মলার বাজেটে। আত্মনির্ভর ভারত প্রকল্পের পরিকাঠামো বরাদ্দের জোগাড়ে বিলগ্নীকরণ, ধার না বাড়িয়ে সরকারি খরচ বাড়া মানে সরকারি কোষাগারে চাপ। ধুঁকতে থাকা কোষাগারে সেই উপায় নেই, ফলে সরকারি সম্পত্তিতে বিলগ্নীকরণের পথে মোদী সরকার। শেয়ার বাজারে এলআইসির শেয়ার, ব্যাংকের বেসরকারীকরণের সিদ্ধান্ত, ভারত পেট্রোলিয়াম, এয়ার ইন্ডিয়া শিপিং কর্পোরেশন, আইডিবিআই ব্যাংকে বিলগ্নীকরণ, গেল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়ামেও বাইরের বিনিয়োগের প্রস্তাব। অ্যান্টি কান্ট্রি সব বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্সের টাকা পাবেন তো। আজকে বাজেটে বলেছে 74% বিক্রি করে দেওয়া হবে তার শেয়ার, তার মানে আপনারা গেলেন। দ্রুতই খোলা বাজারে এলআইসির প্রাথমিক শেয়ার ছাড়া শুরু হবে, এই বাদল অধিবেশনেই সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ সিং। অনিশ্চিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভবিষ্যৎ, এসবের জন্য কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। সরকারের ভাঁড়ারে টাকা নেই, ব্যাংক বিক্রি করে দেওয়ার পরে ব্যাংকে যাদের আমানত রয়েছে সেই সাধারণ মানুষের টাকাগুলো ওরা লুটপাট হবে, এবং যেদিকে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের অর্থনীতি, যেদিকে নিয়ে যাচ্ছে দেশটা শেষ হয়ে যাবে। সরকারকে শক্তিশালী করা দরকার, সরকারের ধনসম্পদ বাড়ানো দরকার, কিন্তু এই মোদী সরকার তারা উল্টো কাজটা করছেন, বিপদ ডেকে আনছেন ভবিষ্যৎ ভারতবাসীর জন্য। দেশের যে সমস্ত সম্পদ, সেই সম্পদগুলোকে বিক্রি করে দিচ্ছেন। চিদম্বরমের আমল থেকে, মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন তখন থেকে অ্যাকচুয়ালি এর ভিত করা হয়েছে। তো সেই তো ঘোষিত নীতি, এখন যে অর্থনীতি চলছে সেই অর্থনীতি গোটা বিশ্বের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু সেটা মানে যে বেসরকারীকরণ হয়ে যাচ্ছে তা না। বিরোধীদের একটাই প্রশ্ন, কোষাগারে ঘাটতি, পরিকাঠামো উন্নয়ন যাই কারণ হোক, এলআইসির মতো সংস্থার শেয়ার কেন বাজারে ছাড়া হবে? বিশেষত নিশ্চিত ফেরতের আশায় সরকারি শিলমোহরে ভরসা করে মানুষ যেখানে কষ্ট করে আয় করা টাকা রাখে, আমজনতার সঞ্চয়ের প্রশ্নে আদৌ কি এই ঝুঁকি নিতে পারে কেন্দ্র? নিউজ 18 বাংলা। এলআইসি, জিন্দগি কে সাথ ভি, জিন্দগি কে বাদ ভি। আমি শুরুতেই সুদীপের কাছে চলে যাব। সুদীপ,
তৃণমূল কংগ্রেস যথেষ্টই হইচই করছে এই নিয়ে, যথেষ্টই সুর চড়াচ্ছে, কিন্তু একটা প্রশ্ন বিজেপির তরফ থেকেও করা হচ্ছে যে এতে ঝুঁকি বলা হচ্ছে কেন? প্রচুর বেসরকারি বীমা সংস্থাও তো বাজারে রয়েছে। দেখুন, আমি প্রথমেই বলবো, এই বিজেপি প্রথম থেকে বলে এসেছে যে এরা ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান। আজকে আপনাদের চ্যানেলে এসে বলছি, আমাদের দেশকে আমরা মা বলি। দেশের মায়ের গায়ের গয়না হচ্ছে এলআইসি, দেশের মায়ের গায়ের গয়না হচ্ছে এনটিপিসি, রেল, কোল, সেল, আইডিবিআই, এই সমস্ত সংস্থাগুলো। আর আজকে বিজেপি মায়ের গায়ের সেই সমস্ত গয়নাগুলো বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ আমরা বলছি এটা ভারত মাতার কুলাঙ্গার সন্তান। তারা ভারতবর্ষের সমস্ত সম্পদগুলোকে বিক্রি করে একদিকে দেশ বেঁচেছে, আর একদিকে ক্ষুধা সূচকে ভারতবর্ষ পাকিস্তান নেপালের থেকেও পিছিয়ে গেছে। সুতরাং এই নরেন্দ্র মোদীর হাতে না দেশের অর্থনীতি সুরক্ষিত, না ব্যাংকে মানুষের টাকা সুরক্ষিত, আর না রাজ্যে রাজ্যে মহিলারা সুরক্ষিত। সুতরাং এই সরকারটার বিরুদ্ধে আমরা বারবার বলছি যে সংসদে বিরোধীদের কথা বলতে দিতে হবে, বিরোধীদের কথা বলার অধিকার দিতে হবে। এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে, আজকে পেগাসাস নিয়েও যেটা হয়েছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে আলোচনায় অংশগ্রহণ করতে হবে। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে বারবার আপনারা দেখবেন, যখনই এই ধরনের কিছু ইস্যু নিয়ে আমরা কথা বলতে যাব, অন্য কোনো ইস্যুতে ডাইভার্ট করে দেওয়ার একটা চেষ্টা কেন্দ্রের সরকার, বিজেপি সরকারের রয়েছে। তার কারণ এগুলো নিয়ে কোনো সদুত্তর নেই। কি করে পাবেন? আজকে নির্মলা সীতারামন বলছেন যে আমি তো পেঁয়াজ খাই না, ওই জন্য পেঁয়াজের কেন দাম বাড়লো আমরা জানি না। সুতরাং দায়িত্ব জ্ঞানহীন একটা সরকার। এই সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে দিল্লি থেকে সরাবে। দেখুন, এনারা ভোট চেয়েছিলেন যখন, তখন বলেছিলেন যে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবেন। এখন অ্যাকাউন্টে আমাদের টাকা দেওয়া দূরের কথা, আমাদের অ্যাকাউন্টগুলোই এখন বেহাত হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। ব্যাংক থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে, দেখুন ব্যাংকে আমাদের যে ডিপোজিট রয়েছে, দেখুন আমি ফর এক্সাম্পল আমার একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। আমার কাছে কিন্তু এই চয়েস ছিল যে আমি যখন অ্যাকাউন্টটা করছিলাম, আমি যদি কোনো, আমার সেভিংস অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে, আমি যদি স্টেট ব্যাংকে না করে কোনো বেসরকারি ব্যাংকে করতাম, হয়তো আমি সামান্য একটু হলেও বেশি ইন্টারেস্ট পেতাম। কিন্তু আমি বা আমার মতো কোটি কোটি মানুষ এই বেসরকারি একটু বাড়তি ইন্টারেস্টের লোভে বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট না করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমরা করি। এই কারণেই, কারণ আমাদের সাইকোলজিটা হচ্ছে যে সুখের চেয়ে স্বস্তি বড়। আমি 2 পয়সা কম ইন্টারেস্ট পাবো, তাও ভালো, কিন্তু এরকম তারা বেসরকারি ব্যাংকে রাখে, বেসরকারি ব্যাংক সংখ্যাটা খুবই কম, কিন্তু প্রচুর আছে, প্রচুর মানুষ। সুতরাং সেই গ্রাহক সংখ্যাও প্রচুর। সুতরাং সেই বেসরকারি ব্যাংকগুলো রয়েছে। কিছু, আপনার কথাটা ঠিক, কিছু অল্প মানুষ সংখ্যায় অল্প হলেও তারা সেই রিস্কটা নিতে ইন্টারেস্টেড। তুমি কোথা থেকে পাচ্ছ? আমি এই কারণে আপনাকে বলছি যে এটা আমার স্ট্যাটিস্টিক্স নেই। ভারতবর্ষে কত মানুষের রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে, কত মানুষের প্রাইভেট ব্যাংক আছে, স্ট্যাটিস্টিক্স অ্যাভেলেবল। এটা আমার স্ট্যাটিস্টিক্স নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে মানুষ ভারতবর্ষে এই কি বলে বেসরকারি ব্যাংকে টাকা রাখতে চান, তার জন্য ভারতবর্ষে বেসরকারি ব্যাংক রয়েছে। দরকার হলো আরো বেসরকারি ব্যাংকের পরিষেবা নিয়েও কিন্তু আমি তো প্রচুর সময় পাবো না, আমি যদি আমার কথাটা শেষ করে নেওয়ার সুযোগ পাই। তাদের জন্য ভারতবর্ষে বেসরকারি ব্যাংক রয়েছে, অ্যাক্সিস ব্যাংক রয়েছে, এইচএসবিসি রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। এটা যদি যথেষ্ট না হয়ে থাকে, আরো দুটো বাইরে থেকে ব্যাংক আসুক, তারও একটা মানে আছে। কিন্তু সরকারি ব্যাংকগুলোকে বিক্রি করে দেওয়ার কারণটা কি আছে? আপনি যদি বলেন যে আপনার ইনভেস্টমেন্ট দরকার, ফরেন ইনভেস্টমেন্ট দরকার ব্যাংকিং সেক্টরে, আমাদের অর্থনীতিতে এই জিনিসটা হচ্ছে গত 30 বছর ধরে, যে ডিসইনভেস্টমেন্টকে ইনভেস্টমেন্ট বলে চালানো হচ্ছে। আপনার ইনভেস্টমেন্ট মানে কি? বাইরে থেকে লোকে টাকা ঢালবে, ভারতবর্ষে নতুন একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুলবে, এইটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট কখন হয়? যখন নতুন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি খুলছে না, যখন এক্সিস্টিং একটা রাষ্ট্রায়ত্ত ইন্স্যুরেন্স কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইনভেস্টমেন্ট নয়, ডিসইনভেস্টমেন্ট। এই প্রসঙ্গে আমি জাস্ট দুটো কথা আমাকে যদি অ্যালাউ করেন, আমি দেখুন, এক হচ্ছে আমাদের সেভিংসের টাকা বা আমাদের ফিক্সড ডিপোজিটের টাকা বেহাত হয়ে যাওয়ার রিস্ক, এই বহু চর্চিত সুকেন্দ্র শেখর রায়ের কথা আপনারা শোনালেন, ইত্যাদি, এটা আমরা সবাই জানি। এর বাইরে আমি আপনাদেরকে 3টে জিনিস বলছি যেটা ব্যাংক বেসরকারি হয়ে যাওয়ার মানে হচ্ছে, এক, আপনি জানেন ভারতবর্ষে এগ্রিকালচারাল ব্যাংক তো খালি কর্পোরেটদেরকে লোন দেয় না, যে লোন অনেক ইন্টারেস্ট রেটে দেওয়া যায়। এগ্রিকালচারাল লোন আছে, স্টুডেন্ট লোন আছে, একাডেমিক লোন আছে। এই ধরনের লোন একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যেভাবে দেয় বা যে রেটে দেয়, আপনি মনে করেন কালকে বেসরকারি ব্যাংক আসলে সেই রেটে দেবে? 2, ভারতবর্ষে আজকে শহরের পাশাপাশি গ্রামীণ সেক্টরে যেভাবে ব্যাংক তৈরি হয়, মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের একটা থাকে যে গ্রামীণ সেক্টরেও আমাকে এত রুরাল ব্রাঞ্চ করতে হবে, কালকে এই দায়বদ্ধতা বেসরকারি ব্যাংকে থাকবে। এবং 3, আমার শেষ কথা এই প্রসঙ্গে, এমপ্লয়মেন্টের প্রশ্নে ব্যাংকে যত মানুষ চাকরি করেন, এমনিতেই আপনারা জানেন যে সরকারি ক্ষেত্রের থেকে বেসরকারি ক্ষেত্রে চাকরির হার কীরকম। 3 জনের কাজ একজনকে দিয়ে করানো হয়, তার কোনো ফিক্সড ওয়ার্কিং আওয়ার নেই, তার হচ্ছে মাইনে ইত্যাদি। তো একটা দিক গেলই, ধরুন এসসি এসটি ওবিসি রিজার্ভেশন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেড রিজার্ভেশন, যে সামাজিক যে হচ্ছে সোশ্যাল জাস্টিসের প্রশ্নগুলো, সামাজিক ন্যায়ের প্রশ্ন চাকরির ক্ষেত্রে, কালকে কোনো বেসরকারি ব্যাংকের মালিক এটা করতে
সে বাধ্য। বেশ, বেশ। সুতরাং এর উত্তর অর্থাৎ কে দেবে? একদম, এবং এই আলোচনাগুলো আপনি- কোথায় হবে? আপনি পার্লামেন্টে হবে নাকি রাস্তায় হবে? ভরসার জায়গাটা এই জায়গা থেকে আমি আসছি, যত দ্রুত সম্ভব এলআইসি আর দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণে কেন্দ্র তৎপর হয়েছে। খুব স্বাভাবিকভাবে বিরোধীরা বলছেন যে প্রশ্নের মুখে আম আদমির সারা জীবনের জমা পুঁজির ভবিষ্যৎ। कभी सोचा है आपके बिना वो कैसे जिंदगी गुजारेंगे? इसीलिए LIC में हम जिंदगी के हर मोड़ पर आपके साथ हैं। LIC, जिंदगी के साथ भी, जिंदगी के बाद भी। ভরসার নাম এলআইসি। এলআইসিতে হয়তো রিটার্ন কম, কিন্তু টাকা মার যাবে না। এ বর্ষা বহু দশকের, অনেক প্রজন্মের। সেই এলআইসি এবার খোলা বাজারে। তাহলে কি ভবিষ্যৎ অনিশ্চিত? অর্থনৈতিক সংস্কারের নতুন ধাপ। বাজারে এবার এলআইসির শেয়ার আনছে কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষেই শুরু হয়ে যাবে শেয়ার বাজারে এলআইসির বিলগ্নীকরণ। দেশের সর্ববৃহৎ বীমা সংস্থা এলআইসি বাজেটে শেয়ার বাজারে এলআইসির আইপিও ছাড়ার ঘোষণা। আইপিওতে ছাড়পত্র দিয়েছে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি। 6 মাসের মধ্যে এই বিলগ্নীকরণ শুরু করতে চায় কেন্দ্র। দ্রুত আইপিও আনার বিষয়ে সংসদে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে জীবন বীমার শেয়ার বাজারে ছাড়া মানে সারা জীবনের সঞ্চয়ের ভবিষ্যৎটাও বাজারের হাতে ছেড়ে দেওয়া, অর্থাৎ সঞ্চয়ের ভবিষ্যৎ অনিশ্চিত। এটা এইটুকু আমরা বলতে পারি, এটা করলে সাংঘাতিক মানুষের যে টাকার বিনিয়োগ, মানুষের যে তার উপর একটা কিন্তু বড় একটা অবশ্যই তারা এটা এক্সপেক্টেড নেয়, আশা প্রদান হয়। কারণ এখনো পর্যন্ত এলআইসি যে সুনামের সঙ্গে কাজ করেছে সেটা কিন্তু অ্যাবসলিউটলি করেছে, তার ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ মানুষের। 2021-22 অর্থবর্ষের বাজেটে রেল থেকে বীমা একাধিক ক্ষেত্রে বিলগ্নীকরণ, বেসরকারি বিনিয়োগের প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তালিকায় রয়েছে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং একটি সাধারণ বীমা সংস্থা। বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 49 থেকে 74% করতে চায় কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে ব্যাংক বেসরকারীকরণে প্রভাবও সরাসরি পড়বে আম জনতার জীবনে। কারণ সাধারণ মানুষের টাকা আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপদ আশ্রয়ে থাকবে না। ব্যাংকে তালা পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ব্যাংকে তালা ঝুললে ক্ষতিপূরণের অঙ্ক সন্তোষজনক নয়। অভিযোগ, এই সুযোগে ফের মাথাচাড়া দিতে পারে বেআইনি অর্থলগ্নি সংস্থা। এই ধরনের নতুন রূপে সুদখোর মহাজনরা আবার ভারতবর্ষে তারা বিস্তৃত তাদের হাবি হবেন এবং সাধারণ মানুষ যারা প্রান্তিক মানুষ তারা বেসিক ব্যাংকিং সুবিধা থেকে পরিষেবা থেকে বঞ্চিত হবে। চলতি অর্থবর্ষে 1,75,000 কোটি টাকা বিলগ্নির টার্গেট নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। বিরোধীদের অভিযোগ, রাজকোষে ঘাটতি মেটাতে সংস্থা বিক্রির এই কৌশল আদতে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে দেশের অর্থনীতিকেই। কেন্দ্র অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। নিউজ 18 বাংলা। শ্রমিকদা, সর্বপ্রথম আপনাদের দর্শকদের একটা জানিয়ে দিই, বিরোধীরা যে মানুষকে ভয় দেখাচ্ছে, সব বেচে দিচ্ছে কনসেপ্টটাই ভুল। বিলগ্নীকরণ আর বেচে দেওয়াটা একদমই এক নয়। বিলগ্নীকরণ হচ্ছে কি, আগে বলে দিই যে একটা কোম্পানিকে সরকারি কোম্পানি বলা হয় যদি সেই কোম্পানির 51% শেয়ার কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। এই 51%-র ওপরে ওটা 100% থাকতে পারে, যেরকম এলআইসি এই মুহূর্তে কোনো কোম্পানি না, এটা একটা কর্পোরেশন, এটাকে আগে কোম্পানি করতে হবে। এবার সেই 100% থেকে 5%, 10%, 15% বিক্রি করা, সেটাকে বলা হয় বিলগ্নীকরণ। আর বেচে দেওয়া হচ্ছে কি, যেটা আমাদের রাজ্য সরকার করেছে, 47% মাদার ডেয়ারির শেয়ার বেচে দিয়েছে, যেটা নিয়ে মুকুল রায় বলেছিলেন যে বিশাল ভ্রষ্টাচার হয়েছে। আমি জানি না এখন উনি পিএসসির চেয়ারম্যান হয়ে তদন্ত করবেন না ডিগবাজি খাবেন, ওগুলোকে বলে বেচে দেওয়া, যে আমার কাছে যা আছে আমি সব বেসরকারি ক্ষেত্রে বেচে দিলাম। সুতরাং এলআইসির যেটা হচ্ছে বিলগ্নীকরণ। এবার আসি ব্যাংকের, যেটা আপনারা বলছেন। ব্যাংকে যেটা হচ্ছে, দুটো হচ্ছে ব্যাংকের। এক হচ্ছে অলরেডি পাঞ্জাব ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকে হয়ে গেছে, যে আরো কিছু ব্যাংক ছিল, ছোট ব্যাংক, সেগুলোকে ওর সাথে মার্জার করা হয়েছে। আর 2-3টে ব্যাংককে বোধহয় যেগুলো, এবং যেগুলো আমাদের মানে দলের নীতি বা কেন্দ্রীয় সরকারের নীতি খুব পরিষ্কার করে বলে দিই, যেগুলো আমার ক্ষতিতে চলছে যে কেন্দ্রীয় সংস্থাগুলো, সেইগুলোকে নিশ্চিতভাবে বেসরকারি হাতে দেওয়া হচ্ছে। তার কারণটা কি? তার কারণ এই যে সরকারি সংস্থাগুলো লোকসানে চলছে, একে যে ভরণ পোষণের টাকাটা, এটাকে কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা থেকেই সরকারকে মেটাতে হয়। তাহলে ওইটা হলে কি হলো? কিসের দায়?
কিসের এত দায়? এত অনুৎপাদক সম্পদ বাড়ছে? না না ওটা আবার অন্য ইস্যু ভাই, ওটা হলে আরো 1 ঘন্টা আপনার লাগবে প্রোগ্রাম, তাহলে আমাকে আবার সেই চলে যেতে হবে যে 2014 আমাদের ফল ঘোষণার তাহলে পরে এলআইসি কেন আপনি বলছেন যেগুলো ক্ষতির মুখে পড়ে, এলআইসি কি ক্ষয় করে? এলআইসি তো কিছু বিক্রি করছে না, বেসরকারীকরণ হচ্ছে না, দরকার ওটা তো কি? বিলগ্নীকরণ হচ্ছে। কেন দরকার হচ্ছে আপনাকে আর একটা উদাহরণ দিই। আপনি যদি এবারে রাজ্য বাজেটে দেখেন, রাজ্য বাজেটে আমাদের রাজ্য সরকার খুব গর্ব করে বলেছে যে আমাদের রাজ্যের নাকি আয় 1,42,000 কোটি টাকা থেকে বেড়ে 1,86,000 কোটি হবে। শুনতে খুব ভালো লাগে, 44,000 কোটি। আপনি যদি ডিটেলস দেখেন তার ব্রেকআপ দিয়েছে, কেন্দ্রীয় সরকার অনুদান দেবে 25,600 কোটি টাকা আর লোন নেবে 16,600 কোটি টাকা, তার মানে 42,200 কোটি টাকা আমি পরনির্ভর। আমার ওই অর্থনীতিটা ভালো যে আমার ছেলে জন্মাবে, জন্মে থেকে লোনের বোঝায় থাকবে। দেখুন আমি একদম খোলাখুলি বলি, একটা লাভজনক সংস্থার শেয়ার বাজারে শেয়ার আপনাকে যদি এই লাভজনক সংস্থায় বহু বিপদ থেকে বাঁচিয়েছে সরকার। বেসরকারীকরণ হচ্ছে না, আপনি আবার ভুল করছেন। একটু আগে সুদীপ ভাই একটা বলছিল না যে এলআইসি হচ্ছে আমার গয়না, আমি খুব গরিব ঘরের ছেলে, আমার মাকে আমি দেখেছি প্রত্যেক বছর একটা সরু চেন ছিল সোনার, হ্যাঁ আমাদের পরীক্ষার ফিস দেওয়ার সময় প্রত্যেকবার ওটা বাধা দিত, তারপর আবার 6 মাস বাদে বাবা একটু একটু টাকা জমিয়ে ওটা করতো। যখন আমার অর্থের সংস্থান হয় আমার অ্যাসেটটাকেই আমাকে কিছুভাবে ইউটিলাইজ করতে হয়, ওই জন্যই সম্পত্তিটা তৈরি করা। অর্থের ক্রাইসিস তো হবেই। আমি দেখো আজকে 70 বছরের মতো হয়ে গেছে স্বাধীনতার পর, তারপরেও আমার 2 কোটি মানুষের মাথায় ঘর ছিল না, আমরা দিয়েছি। আমার 11 কোটি পরিবারের মহিলাদেরকে মাঠে আমি 17 আমি আসবো। এটা অর্থের কোন রকম কোন প্রবলেম হয়নি, এটা সরকারি না। আপনি ওই যেটা আমাদের এক্ষুনি একজন নেতা বললেন, যে কোনো সরকারের 3টে উপায়, হয় ট্যাক্স অথবা বিলগ্নীকরণ। আমি এই বিষয়টা নিয়ে আমি আসবো। আমি 2 সেকেন্ড জাস্ট আমি আসবো। আমি সৌমদার কাছে যাব। সৌমদা, হ্যাঁ, প্রথমেই বলি এই যে বেসরকারীকরণ, প্রথমে আমরা 1969 সালের কথা একটু দেখি। ওই সময় যে বৈপ্লবিক সিদ্ধান্তে 14টি ব্যাংক সরকারিকরণ হয়েছিল, এই সিদ্ধান্তকে তখন যারা বিরোধিতা করেছিল তার একটি স্বতন্ত্র পাক আর একটি যে ভারতীয় জনসংঘ। ফলে বর্তমান যে সরকারে যারা আসীন আছে, এটা একটা মতাদর্শগত লড়াই। এই সরকার মনে করে ওই সরকারিকরণ যে 14টি ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল ওটি একটি হিস্টোরিক ব্লান্ডার, ঐতিহাসিক ভুল। আপনাকে ধরিয়ে দিই, শুরুর এনডিএ সরকারের যেটা মতাদর্শই ছিল, সরকারের কাজ দেশ শাসন ও পরিচালনা, ব্যবসা করা নয়। হ্যাঁ, আমি আসছি। আপনি বিগত 2টি আর্থিক বছরে যদি দেখেন, কর্পোরেট ট্যাক্স এর কালেকশন কমেছে 219 লক্ষ কোটি টাকা, এবং একই সাথে এবারে যদি বিলগ্নীকরণের টার্গেট দেখেন 1,75,00,000 কোটি টাকা, 175 লক্ষ কোটি। ফলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ফলে পরিষ্কার আমরা বুঝতে পারছি কর্পোরেটদের তোষণ করার জন্য কর্পোরেট ট্যাক্স কমানো হচ্ছে, এবং এই অঙ্কটা মেটানোর জন্য আজকে জাতীয় সম্পদ, যাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলছি, আমরা এখন আত্মনির্ভর ভারতের কথা শুনছি, বস্তুত অর্থে কিন্তু এখনো প্রকৃত ব্যাংক নির্ভর ভারত। এবং এই যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি, এই কোভিড পরিস্থিতিতে গত 2 বছর ধরে যে কোনো মুদ্রা থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা থেকে আরম্ভ করে জনধন অ্যাকাউন্ট, 95% বেশি কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। তাই শুধুমাত্র প্রফিট মোটিভ নয়, দেশের মানুষের কাছে যাতে অর্থনৈতিক অগ্রগতি হয়, তাদের উন্নতি হয়, তার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকগুলি 1969 সালের পরে একটা বিপ্লব এনে দিয়েছে ভারতবর্ষে। ভারতবর্ষের আমি যে বিষয়টা সৌমদা আপনার কাছে জানতে চাইছি, তাহলে এই যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মতন ব্যাংকগুলোর অবস্থা এতটা খারাপ হলো কি করে? ব্যাংক ন্যাশনালাইজেশন একটা যদি পরিবর্তন করা হয়, যে কোনো ব্যাংক যে কোনো সময় সরকার বেঁচে দিতে পারে, এটা পরিষ্কার মাথায় রাখা যায়। ব্যাংক আমার কথা শোনা যাচ্ছে? সেকশন
হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। বলছি তাহলে সরকার যে ব্যাংকগুলোকে মনে করছে এরা লাভজনক নয়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকগুলো এরকম অবস্থা হলো কেন বলে আপনার কি? শুনুন, প্রত্যেকটি ব্যাংক অপারেট, আপনি যদি এবার ব্যালেন্স শিট দেখেন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবার প্রফিট করেছে, প্রত্যেকটি ব্যাংক অপারেটিং প্রফিট করছে। লস হচ্ছে শুধুমাত্র এনপিএ প্রভিশনের জন্য, এবং এই এনপিএ হচ্ছে কেন? এনপিএ হচ্ছে বড় বড় কর্পোরেট বিলফুল ডিফল্টারদের জন্য। এই তালিকা রিজার্ভ ব্যাংক প্রকাশ করছে না কেন? আমাদের দাবি এই তালিকা অবিলম্বে সাধারণ মানুষের গোচরে আনা। কারা কারা সেই বিলফুল কর্পোরেট ডিফল্টার? আমরা একটা নীরব মোদীকে চিনি, একটা মেহুল চোকসিকে চিনি, একটা বিজয় মাল্যকে চিনি। হাজার হাজার বিজয় মাল্য এবং মেহুল চোকসি গত 5 বছর 7 বছরে বিদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আমার আপনার টাকা নিয়ে বাইরে পালিয়ে আছে। আমাদের টাকা নিয়ে পুঁজিপতিরা বিদেশে পালিয়েছে। এই উত্তর কি আছে সরকারের কাছে? এই কর্পোরেট তোষণের উত্তর কি আছে? কারা এই শিল্প? আমার কাছে বেশি এক সময় একদম নেই। শতরূপ, তুমি সুদীপকে কিছু বলতে চাইছো? সুদীপ বলে না, আমি জেনারেলি দুটো কথা বলছি। বেসিক্যালি না, এটা ভিশিয়াস সার্কেল, যেটা শ্রমিকদাও বারবার করে বলছেন। এটা এবং খালি আমি তার জন্য আজকে সরকারকে দোষী করছি না, বেশ কয়েক বছর ধরে এটা চলছে। প্রথমে একটা সরকারি সংস্থাকে স্যাবোটাজ করো, তাকে হচ্ছে লোকসান করছে এরকম দেখাও, তাকে দিয়ে লোকসান করাও, তারপর সেটাকে অজুহাত বানিয়ে বেঁচে দাও। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই এখানে, দেখো আমরা খুব খুশি যদি আজকে তৃণমূল কংগ্রেস এটার বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু যেটা ইতিহাস সেটা হচ্ছে, তুমিও নিশ্চয়ই এটা মানবে, ভারতবর্ষের দুটো সরকারের আমলে আমরা বলতে পারি দুটো মাইলস্টোন স্থাপিত হয়েছিল, যা আজকের এই ব্যাংক বা বিমা বা ইত্যাদি বেসরকারি করার প্রশ্নে মাইলস্টোন বলে ধরতে পারি। 1, 92 সালে মনমোহন সিংয়ের সেই বিখ্যাত বাজেট, যার পর থেকে দরজা খুলে গেল এগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি হওয়ার। এবং 2, বাজপেয়ী গভর্নমেন্টের আমলে একটা মন্ত্র কি ছিল, ডিসইনভেস্টমেন্ট মিনিস্টার অরুণ শৌরী মন্ত্রী ছিলেন, তার কাজই ছিল খালি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করা। এবং এই দুটো সরকারেই একজন কমন মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, বরের ঘরের মাসি এবং কনের ঘরের পিসি। নীতি বদলেছেন সিপিআইএম এর সাথে আলোচনা করে, তাই জন্য সরকার জোটে গেছেন। কি বলছো শোনা? এক্স্যাক্টলি। সুতরাং কি বলছো? এই যে কংগ্রেসকে তোমরা মানে সাথ দিচ্ছ, ওদের নীতি তো এখনো আছে। আমরা কিন্তু আমাদের আমাদের নীতিতে কালকে যদি কংগ্রেস বলে, কালকে যদি কংগ্রেস আবার বলে ব্যাংক বিক্রি করবো, আবার বিরোধিতা করবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যাটা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার দরকার হলে সঙ্গে থাকুন, ব্যাংক বিক্রি জাস্টিফাইড, যখন বিরোধী হবেন। আরো দামি হতে পারে মোবাইল পরিষেবা। টেলিকম সংস্থাগুলির ওপর আসতে চলেছে বিপুল আর্থিক চাপ। সুপ্রিম কোর্টের রায়ে টেলিকম শিল্পে উদ্বেগ। কেন্দ্রের পক্ষে রায়ে সুপ্রিম কোর্টে। প্রবল আর্থিক চাপের মুখে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, টাটা টেলি সার্ভিসেসের মতো সংস্থাগুলি। কেন্দ্রের হিসেব মতো 1,69,000 কোটি বকেয়া টাকা মেটাতে হবে সংস্থাগুলিকে। অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ, নির্ধারিত পাওনা। এই এজিআর বাবদ টেলিকম সংস্থাগুলির থেকে 93,520 কোটি টাকা পায় কেন্দ্র। এয়ারওয়েভ ও লাইসেন্স ফি বাবদ ডিপার্টমেন্ট অফ টেলিকমকে যে টাকা দিতে হয় সেটাই এজিআর। বকেয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। 10 বছর ধরে বার্ষিক কিস্তিতে এই টাকা মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও সংস্থাগুলি দাবি করে কেন্দ্র ভুল হিসেব দিয়েছে, এত টাকা কেন্দ্র পাবে না, যা প্রাপ্য তার 10% ইতিমধ্যেই মিটে গিয়েছে। সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলির এই দাবি খারিজ করে দিয়েছে। আগামী 10 বছরের মধ্যে কেন্দ্রের হিসেব মতো টাকা মেটানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। টেলিকম কোম্পানির যে টাকা দেনা রয়েছে সরকারের কাছে, সেগুলো ওরা বারবার সুপ্রিম কোর্টে মামলা মোকদ্দমা করে দীর্ঘ সময় আটকে রেখেছিল। অনেকবার ডেট দেওয়া হয়েছে, তা সত্ত্বেও ওরা দেয়নি। ওরা আবার নতুন করে মামলা করে বলছে হিসেবে গরমিল আছে। এটা আর কিছু না, সময় কাটানো, তাল কাটানো, যত দেরি করা যায়। সরকার কোনোদিনই এদের কাছে টাকা আদায় করবে না। এমনিতেই নিজেদের মধ্যে প্রতিযোগিতায় ভোডাফোন বা অধুনা ভোডাফোন আইডিয়ার অবস্থান নড়বড়ে। এই পরিস্থিতিতে পরিষেবার দাম বাড়িয়ে বা সম্পদ বিক্রি করে টাকা তোলা ছাড়া উপায় নেই বলেই মত বিশেষজ্ঞদের। কিন্তু প্রতিযোগিতার বাজারে এভাবে কি উপভোক্তা ধরে রাখা সম্ভব? প্রশ্ন টেলিকম শিল্পে। নিউজ 18 বাংলা। শ্রমিকদা
এটা তো ভালো, সুপ্রিম কোর্টের রায়কে আমি স্বাগত জানাচ্ছি। এই যে একটা বিপুল পরিমাণ টাকা আমাদের কেন্দ্রীয় সরকার পেলে আরো উন্নয়নমূলক যে কাজকর্ম করার প্ল্যান আছে, দেবে কি করে, প্রশ্ন তো তাই সেটা উঠছে। না দেবে তো কি করে, দেখুন অলরেডি যেটা মানে ওরা রোজগার করেছে এত বছর অবধি, সেই তার থেকেই এটা দেওয়ার কথা ছিল, দেয়নি মানে সেখানে সে কিভাবে ম্যানেজ করেছে। এবং এখন কিন্তু আমরা আবার যদি কেন দেবে বা কিভাবে দেবে চিন্তা করি, তার মানে আমরা সেই আইসিআরএ পর্যন্ত বলছে যে টেলিকম সেক্টরের অবস্থা খুব খারাপ। আপনি কিন্তু তার মানে বেসরকারি সংস্থাকেই সাপোর্ট করছেন। সোমদা, ও কোত্থেকে দেবে ও বুঝবে। সোমদা, হ্যাঁ আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এটা ঘটনা যে এই যে বকেয়া টেলিকম কোম্পানিগুলোর বিভিন্ন, আপনি দেখবেন পাবলিক সেক্টর ব্যাংকে প্রচুর টাকা ঋণ আছে। একইভাবে আমি যদি ইকুয়েট করি, শিল্পপতির যে ঋণটা অনাদায়ী ঋণ, সেটা মেটাচ্ছে না বলে আজকে ব্যাংকে সাধারণ মানুষের সার্ভিস চার্জ বাড়ছে বলে এটা প্রতিফলিত হতে বাধ্য। এই সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি আজকে এদের টাকা দিতে হয়, মোবাইল পরিষেবার চার্জ সাধারণ মানুষকে এর দায় নিতে হবে। ঠিক যেভাবে সাধারণ এই ব্যাংকগুলিতে সার্ভিস চার্জ বাড়ছে, পরিষেবার চার্জ বাড়ছে। আমরা সময় খুব কম, আমি সুদীপে যাবো। সুদীপ, তার মানে কেন্দ্র আর টেলিকম সেক্টরের টানাপোড়েন তো সাধারণ মানুষ পিছবে? এটা লোক দেখানো টানাপোড়েন, এটা আসলে নিজেদের মধ্যে সমঝোতা রয়েছে, এটা লোক দেখানো টানাপোড়েন, এটা সমঝোতা। আর কিছু হলেই ওনারা বলেন না যে বেসরকারীকরণ হলে ভালো হবে, বিলগ্নীকরণ হলে ভালো হবে, মুখে আত্মনির্ভর বলেন। আসলে তৃণমূলের ওরা নিজেরাই জানে না, মানে এরা টাকাটা কেন্দ্রীয় সরকার পাবে না কেন্দ্রীয় সরকার না পেলে খুশি হবে, ওকে ক্লিয়ার করতে বলুন। ওরা কি চায় একটু ক্লিয়ার করতে বলুন। মানুষ বোঝে, শুনুন না ভাই, আপনি আমাকে একটু বলুন, আপনারা কি সুপ্রিম কোর্টের রায়টাকে স্বাগত জানাচ্ছেন না আপনারা এতেও খুশি? এটা বেসরকারি প্রধানমন্ত্রী দিন না, ভালো চলবে দেশটা। এটা জানো না প্রধানমন্ত্রী বেসরকারি আনে? বাবা এটা তো তোমার জানা উচিত, তুমি গর্ব বেসরকারি ভালো চলবে, বেসরকারি হলে ভালো চলবে, এটা তো আপনাদের বলার কথা। তাই বলছি এটা বেসরকারি প্রধানমন্ত্রী দিন। এরকম ভাবে হয় না, তুমি তো বেসরকারি একটা প্রতিষ্ঠান হয়, বেসরকারি কখনো একটা ইন্ডিভিজুয়াল হয় না। এই বেসিক আইডিয়াটা তোমার জানা নেই। কি কাণ্ড! একটা নাগরিকত্ব হয়, ব্যক্তিগত মানুষের নাগরিকত্ব হয়, তোমরা অনুপ্রবেশকারীদের সাথে আছো, আমরা ওই জন্য বলছি ওদের ঘাড় ধরে তাড়াবো। ইন্ডিভিজুয়ালের সরকারি বেসরকারি হয় না, নাগরিকত্ব বা অনুপ্রবেশকারী হয়। তোমাদের যারা বেশ অনুপ্রবেশকারীর প্রসঙ্গ এলো, ভোট ব্যাংক, যাই হোক আমরা এই ইস্যু থেকে বেরোবো। সবিকদা, সুদীপ, আমরা এই ইস্যু থেকে বেরোবো। আমাকে সৌমদাকে ছাড়তে হচ্ছে। সৌমদা, আপনাকে অনেক ধন্যবাদ। শতরূপ, সবিকদা এবং সুদীপ আমার সঙ্গে থাকবে। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি তা হলো পেগাসাস কাণ্ড। তদন্ত করছে ফ্রান্স, ইসরায়েল, তৎপরতা আরো বেশ কয়েকটি দেশে, কিন্তু একেবারে চুপ মোদী সরকার। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছে তৃণমূল কংগ্রেস। হ্যাংলা হাতি চ্যাং দোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা, মক্ষী রানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ। পক্ষীরাজেই তোলপাড়, পক্ষীরাজ পেগাসাস। একদিকে পেগাসাস মোদিবাবুর নাভিশ্বাস, একদিকে পেগাসাস ইটস এ ডেঞ্জারাস, ফেরোসাস এমার্জেন্সির থেকেও সুপার এমার্জেন্সি। মিস্টার শ্রী আসলিম, এনএসও গ্রুপ পরিষ্কার বলেছে যে আমরা এই সমস্ত ডিফেন্স সফটওয়্যার সরকারি সংস্থা ছাড়া অন্য কাউকে আমরা বেচি না বা দিই না। এই হ্যাকার্সদের সরকার তদন্ত চাইবে কেন? তদন্ত করলে তো অমিত শাহ এবং মোদির মুখোশটা খুলে পড়বে। পেগাসাস রিপোর্ট বলছে ফোনে আড়ির জাল ছড়িয়েছিল গোটা দুনিয়ায়। প্রায় 50,000 ফোনে আড়ির তথ্য সামনে আসতে চাঞ্চল্য পৃথিবী জুড়ে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ফোনেও আড়ি পাতার চেষ্টার অভিযোগ। এরপরেই পেগাসাস তদন্তের চূড়ান্ত তৎপরতা ফরাসি দেশে। নিরাপত্তা পরিষদের বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট। পেগাসাসে তদন্ত কমিশন তৈরি করেছে ইসরায়েলও। ফ্রান্স সহ 4 দেশ পেগাসাস নিয়ে পদক্ষেপ করছে। কিন্তু এ দেশে বিরোধীদের তোলা আড়ি পাতার অভিযোগ মানছে না ভারত সরকার। পেগাসাস নিয়ে তদন্তের বিষয়েও নীরব নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই স্তব্ধতাতেই পাল্টা প্রশ্ন তুলছে বিরোধীরা। তদন্ত করলে তো অমিত শাহ এবং মোদির মুখোশটা খুলে পড়বে, নইলে ফ্রান্স সরকার আজকে তদন্তের আদেশ দিতে পারে। ইসরায়েল সরকার পর্যন্ত নিজেদের মান বাঁচানোর জন্য আন্তর্জাতিক চাপে পড়ে তদন্তের নির্দেশ দিয়েছে। মোদি এবং অমিত শাহ মুখে কুলু পেটে আছে, তার কারণ দুজনেই ইনভলভ।
এখানকার রাজ্য সরকারও সেই কোম্পানির সফটওয়্যার ইউজ করে। যে সরকার নিজের নেতা মন্ত্রী কর্মীদের ফোন ট্যাপ করে তারা অন্যের দিকে আঙুল তুলছে। আজকে এদের কাছে কোনো ইস্যু নাই, তাই কেন্দ্র সরকারকে গালাগালি দিয়ে সমালোচনা করে সাধারণ মানুষকে ওদিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। পেগাসাস নিয়ে শুরুর দিন থেকে উত্তপ্ত সংসদের বাদল অধিবেশন। উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবি। প্রধানমন্ত্রী বিবৃতির দাবিতে আরও চাপ বাড়াতে চলেছে বিরোধীরা। নিউজ 18 বাংলা। শতরূপ, দেখুন একটা একটা কথা যে সরকার থেকে বারবার যে কথাটা বলার চেষ্টা করা হচ্ছে যে প্রমাণ দিন কিসের তদন্ত। প্রথম কথা হচ্ছে যে প্রমাণ দেওয়ার পরে তদন্ত শুরু হয় না, প্রমাণ খুঁজে বার করার জন্যই তদন্ত। যখন একটা অভিযোগ ওঠে তার একটা ফেয়ার তদন্ত করতে হয়, তারপরে প্রমাণ আসে। দ্বিতীয় কথা হচ্ছে প্রমাণ যে একদম নেই তাও নয়। আপনার মনে থাকবে পেগাসাস শব্দটা আমরা এই প্রথম শুনছি না। 2018 সালে গোটা পৃথিবীর 1800-র ওপর মানুষের ফোনে পেগাসাসের মাধ্যমে স্নুপিং হয়েছিল, এই তথ্য সামনে আসে এবং তারপরে হোয়াটসঅ্যাপ কনফার্ম করে, এটা হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া কনফার্ম করে যে ভারতবর্ষের 121 জন ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রিয়াঙ্কা গান্ধীর নাম ইত্যাদি কিছু নামগুলো তো ওরা অফিসিয়ালি বলেনি, কিছু নাম মানে উঠে এসেছিল, আমি তার মধ্যেও যাচ্ছি না, কিন্তু যেটা অফিসিয়ালি বলেছে হোয়াটসঅ্যাপ যে 121 জন ভারতীয়র ফোনে পেগাসাস ব্যবহার করে স্নুপিং করা হয়েছে, আমরা তার ট্রেস পেয়েছি। তারপরে আপনি জানেন যে হোয়াটসঅ্যাপের কিছু প্রাইভেসি পলিসিতেও চেঞ্জ আসে, আমাদেরকেও হোয়াটসঅ্যাপ মোবাইলে তারপর থেকে নতুন আপডেট ইনস্টল করতে হয়েছে। সুতরাং ভারতবর্ষে যে পেগাসাসের ব্যবহার করে ইনফ্রিঞ্জমেন্ট হয়েছে এটা কিন্তু প্রমাণিত, হোয়াটসঅ্যাপ স্বীকার করে নিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে ভারত সরকার যেটা বলার চেষ্টা করছে যে আমরা পেগাসাস কিনিনি, কারণ আমরা জানি যে এনএসও যারা কিনা পেগাসাস বানায় তারা কোনো বেসরকারি কোনো সংস্থাকে বা কোনো ব্যক্তিকে এটা বিক্রি করে না, করে শুধুমাত্র নির্বাচিত সরকারকে। ভারত সরকার বলছে আমরা পেগাসাস কিনিনি, চমৎকার কথা, ওরা কেনেনি। আচ্ছা ভারতবর্ষে তাহলে এই যে হলো হোয়াটসঅ্যাপে যে ব্রিচ অফ প্রাইভেসি ঘটলো, হতে পারে তো এটা চায়না করেছে, চায়না সরকার করেছে, হতে পারে পাকিস্তানের সরকার করেছে, অন্য কোনো দেশের সরকার করেছে, তাহলে সেইটাকেও সামনে বার করে আনার জন্য একটা তদন্ত হওয়ার কথা কি তদন্ত হওয়ার কথা নয়। আমার শেষ কথা এই প্রসঙ্গে, দেখুন প্রশ্নটা খালি পেগাসাসের নয়, এটা ঘটনা যে পেগাসাস তো একটা স্পাইওয়্যার, কিন্তু পেগাসাস ছাড়াও নানা রকমভাবে ফোনে কম্পিউটারে আড়ি পাতা যায়। এবং সেখানে আমি আপনাকে মনে করাই 2018 সালের ডিসেম্বর মাসে ভারত সরকার, এই মোদী অমিত শাহ সরকার নতুন প্রাইভেসি অ্যাক্টে নতুন সংশোধন এনে ভারতবর্ষের 10টা সংস্থাকে এটা এম্পাওয়ার করেছে যে যে কোনো ভারতবাসীর, আপনার আমার শ্রমিকদার, এখানে সুদীপের, যে কোনো বা একদম অতি সাধারণ লোক, সরকারি কর্মচারী, কেরানি, ব্যবসায়ী, যে কোনো ছেলেমেয়ে কলেজে তারা প্রেম করে, যাদের ইচ্ছে কম্পিউটারে, মোবাইলে, ল্যাপটপে এই 10টা সরকারি সংস্থা যখন ইচ্ছে স্নুপিং করতে পারে। এটা কিন্তু এই মোদী অমিত শাহ সরকারের একটা দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেশ চালায়, তাই তারাই তদন্ত করতে চাইছে না, আমরা অবাক নই। শ্রমিকদা সত্যি তো যদি কিছু নাই থাকে তাহলে তদন্ত করতে সমস্যা কোথায়? না, এটা তো একটা কোনো কথার কথা হলো না। 2019 নির্বাচনের আগে রাফায়েল নিয়ে মিথ্যে কথা বলেছিল, তখন রাহুল গান্ধী নিজেই বলেছেন আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু রাফায়েলে দুর্নীতি হয়েছে। বিরোধীরা যা কিছু একটা বলে দেবে, এখন সরকারের এত কাজ সেগুলো বন্ধ করে সেইটা নিয়ে তদন্ত করাবে আর ইয়ে করবে, এটা ঠিক যুক্তিযুক্ত কথা নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে যিনি কনসার্ন মিনিস্টার তিনি অলরেডি লোকসভায় একটা তার বক্তব্য পেশ করেছেন, এবার প্রধানমন্ত্রীকেই বলতে হবে বা অমিত শাহকেই বলতে হবে, এই যুক্তিটাও খুব একটা গ্রহণযোগ্য রাখছে না। একটু আগে যে অভিযোগটা উঠছে শুভেন্দু অধিকারীর কাছে এসপির কল রেকর্ড পৌঁছে যাচ্ছে, তিনি দাবি করছেন, এটা নিয়ে তো প্রশ্ন উঠছে। না সে তো আমাদের নেতাদের তো সবার মানে ট্যাপিং হয় এখানে। ওই যে দিলীপ দা যেটা বললাম, আমি ওই প্রশ্নটা তো এখানে আমি তো রাজ্যের এই জায়গাটা আনতেই চাইছি না। আজকে যিনি ওদের কোলের ছেলে হয়েছে, আজকে যিনি তৃণমূলের কোলের ছেলে হয়েছেন, তিনি যখন আমাদের দলে ছিলেন উনি বলেছিলেন আমার ফোন ট্যাপ হয়, উনি নিজে বলেছিলেন যে এটা শুধু আমার নয়, তৃণমূলের নেতা মন্ত্রী সবার ফোন ট্যাপ হয়, উনি নিজে বলেছিলেন ওদের কোলের ছেলে। আপনারা বলিয়েছিলেন, ও বাবা আমরা বলিয়েছিলাম, এই এখন এগুলোই বলবে। ওই যে বললাম পিএসসি চেয়ারম্যান হয়ে দেখবো মাদার ডেয়ারিতে তোমরা টাকা নয়ছয় করেছো সেটা আসে কিনা, ওইটাই জন্যই বলেছিলাম যে এখন ওগুলোর তদন্ত জঙ্গি দমন করার জন্য এই যে পেগাসাস ইত্যাদি এগুলোর ব্যবহার করা হয়। আপনারা যাদের ফোনটা ট্যাপ করলেন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে প্রশান্ত কিশোর, নির্বাচনের আগে থেকে ফোন ট্যাপ করে রেখেছে, নিজেদের হাইলাইট করতে এসব নাম দিচ্ছ ভাই, আপনাদের মতে প্রমাণ চলে যাও করতে, আপনাদের মতে প্রমাণ তো আপনারা করবেন, কেন করব? তোমরা একটা যাও বলবে আমি প্রমাণ করব। আজকে আমি বলে দেব আমার ফোনে শুধু আমাকে হুমকি দিয়েছে ফোন করার, এবার সেই দায়িত্ব কি তোমার হবে যে না আমি করিনি, আমাকে প্রমাণ করতে হবে যে তুমি হুমকি দিয়েছো? ওরা হয় না, যা কিছু একটা অভিযোগ করলে যে অভিযোগটা আনছে তাকে প্রমাণ করতে হয়। গাইড করুন, আপনি প্রাইম মিনিস্টারকে গাইড করুন, আপনি এত জানেন, প্রধানমন্ত্রী জানেন না? প্রধানমন্ত্রী জানে বলেই তো
এইসব গুরুত্ব দিচ্ছেন না, প্রধানমন্ত্রী উনি জানেন বলে তো এইসব গুরুত্ব দিচ্ছেন না, ওদের এই চিৎকার চেঁচামেচিতে। ব্যক্তি স্বাধীনতা মনে হচ্ছে একটা জায়গাতে শ্রমিক দা একটু জাগলারি আমি এই কারণে বলছি শ্রমিক দা একটা জায়গাতে জাগলারি করছেন। প্রথম কথা উনি রাফায়েলের উদাহরণ দিলেন। দেখুন, রাফায়েল নিয়ে রাহুল গান্ধী প্রথম কথা বলেনি যে আমার কাছে প্রমাণ নেই। রাহুল গান্ধী বলেছিলেন, আমার প্লিজ শেষ করতে দিন ভাই, আমি প্লিজ শেষ করতে দিন, আমি তো ইন্টারাপ্ট করিনি। যেটা রাফায়েলের ইতিহাস, যেটা আমরা জানি যে কতগুলো সেখানেও কতগুলো মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের অভিযোগ এসেছিল এবং তখনও এই কথাটাই বলা হয়। দেখুন, তদন্তের দায়িত্ব সবসময় যে ক্ষমতায় থাকবে তার। আজকে ধরুন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, যদি পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার ধরুন রাজ্য সরকারের আওতায়, আজকে আমি যদি অভিযোগ করি কিছু একটা, তদন্ত তো সরকারকেই করতে হবে, তারপর আমার অভিযোগ সত্যি প্রমাণিত হতে পারে, মিথ্যা প্রমাণিত হতে পারে। অভিযোগ যখন করবে যেমন রাফায়েলের ক্ষেত্রে, যেমন রাফায়েলের ক্ষেত্রে দেখা গেল যে ভারত সরকার তদন্ত করলো না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের রাফায়েল নিয়ে তদন্ত চলছে এবং নরেন্দ্র মোদীর নাম কত বড় লজ্জা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অন্য দেশের তদন্তে উঠে আসছে। সেরকম ভাবে আমরা রাফালে যাচ্ছি না, কিন্তু এর থেকেও বড় দুশ্চিন্তার বিষয় রয়েছে। সেই খবরে আমরা আসবো, সেই আলোচনা আসবো একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবে না, সঙ্গে থাকুন। জম্মু থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গেরও প্রতিটি নৌসেনা এলাকায় এবার নো ফ্লাইং জোন ওড়ানো যাবে না ড্রোন, অর্থাৎ কোথাও গিয়ে একটা আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। আর সাম্প্রতিককালে জেএমবি জঙ্গি গ্রেফতার, এই বিষয়টা নিয়ে তো উদ্বেগ বেড়েইছে। আমি এই জায়গা নিয়ে সুদীপের কাছে যাবো। সুদীপ, এই পরিস্থিতি দেখতে তো অন্তত বাংলা অভ্যস্ত নয়। না, একেবারেই অভ্যস্ত নয় এবং এটার জন্য বাংলা সরকার যা প্রিকশন নেওয়ার সেগুলো অবশ্যই নেবে। কিন্তু আমাদের যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে যারা বর্ডার সামলায়, সেই কেন্দ্রীয় বাহিনী বলুন বা বিএসএফ বলুন, তাদের সতর্কতা যদি থাকতো তাহলে এরা কি করে বাংলায় ঢুকলো। আজকে আপনারা দেখেছেন কিছুদিন আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বাংলায় অনুপ্রবেশ হচ্ছে, বাংলায় অনুপ্রবেশ, হ্যাঁ সেটার দায় তো বিএসএফ এর। আজকে কলকাতা পুলিশকে অ্যারেস্ট করতে হচ্ছে, বিএসএফ অ্যারেস্ট করছে না। আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে এটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এবং কেন্দ্রের সরকারের একটা মদত রয়েছে বাংলাকে অশান্ত করবার যেন তেন প্রকার। জঙ্গিদের মদত হচ্ছে কেন্দ্র সরকার, হতেই পারে। বাংলাকে অশান্ত করাটা এদের মোটো, যেভাবে হোক বাংলায় অশান্তি সৃষ্টি করো, এটা এরা না না শুনুন, সবার সব অভিযোগকে গুরুত্ব দিতে নেই, বিশেষ করে সুদীপ ভাই যখন তৃণমূল দলকে রিপ্রেজেন্ট করছে। কারণ আপনার মনে আছে খাগড়াগড়ে যে একটা পরবর্তীকালে দেখা গেল যে জঙ্গিদের কার্যকলাপ ছিল, সেই সময় ওর দলের নেত্রী বলেছিল নাকি এটাকে করেছে পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য। সুতরাং ও তো এটা বলবে, এর বাইরে ওর কাছে কিছু মানে সাধারণ মানুষও আশা করে না। আর যে দলটা একটু আগে আমরা তদন্ত নিয়ে কথা বলছিলাম না, যে সরকার রাদার এই সারদার তদন্ত আটকানোর জন্য সিবিআই যাতে না করে সুপ্রিম কোর্টে যেতে পারে, তারা বলছে তদন্ত হবে। সুতরাং তারা কতটা এই ইস্যুটাকে গুরুত্ব নিয়ে দেখবে, যারা নাকি একজন জঙ্গি সংগঠনের একদম ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠায়, তারা কি করে বা কতটা নেবে এটা সিরিয়াসলি, এটা নিয়ে পশ্চিমবঙ্গবাসী চিন্তিত। আশা করব যে পশ্চিমবঙ্গবাসীর জীবনের কথা চিন্তা করে, একটু আগেও স্বীকার করলো অনুপ্রবেশকারী আছে, কখনো বলে অনুপ্রবেশকারী নেই। 2005 সালে কাগজ ছড়ে অনুপ্রবেশকারী আছে, যখন সেই ভোটটা বলে যায় তখন বলে অনুপ্রবেশকারী নেই। আজকে শুধু বলছে অনুপ্রবেশকারী আছে, সেটা দোষ। আর যখন নাকি ওরা ভোটার কার্ড পেয়ে যায় তখন সেটা ওদের সরকারের ভুল। এই ধরনের একটা রাজ্য সরকার আর রাজ্যে কোথাও নেই। ও একটু আগে বলছিল 2012 থেকে 19-এ পশ্চিমবঙ্গে এরা সব বলে। আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে বলছি একটা কথা, সেটা হচ্ছে কখনো বাংলায় অনুপ্রবেশ হয় না, অনুপ্রবেশ ভারতবর্ষে হয় এবং ভারতবর্ষের সীমান্তটাকে তার জন্য সুরক্ষিত রাখতে হবে। একজন জঙ্গি যদি পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢোকার সুযোগ পায়, আর তারপর আপনি যে কোনো রাজ্য সরকার, আজকে আমি মমতা ব্যানার্জি চূড়ান্ত বিরোধী হতে পারি, কিন্তু আপনি যদি যে কোনো রাজ্য সরকারকে প্রশ্ন করেন যে তোমার রাজ্যে এসছে কেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে মহারাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য ভিসা পাসপোর্ট লাগে না। তাই এখানে উইদিন দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি একজন জঙ্গির যাতায়াতটা অনেক সহজ হয়ে যায়। আটকাতে হলে জঙ্গিকে সীমান্ত পার করাটা আটকাতে হবে। এবং আমি লাস্ট একটা কথা বলছি, দেখুন যে কোনো সাধারণ মানুষ এটা এক্সপেক্ট করে, একটা দল রাজ্য চালাচ্ছে, একটা দল কেন্দ্র চালাচ্ছে, তাদের মধ্যে ডিফারেন্স থাকতে পারে, কিন্তু যে কোনো সাধারণ মানুষ এটা আশা করবে যে জঙ্গি দমনের প্রশ্নে দুটো সরকার যেন একসাথে কাজ করে। আমাদের এই আশা যেন মিথ্যে প্রমাণিত। একদমই তাই। খুব তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে। শতরূপ, শ্রমিকদা এবং সুদীপ, অনেক ধন্যবাদ।